এবার যাচ্ছি বিস্তারিত আয়োজনে। চলতি বছরের প্রথম ৬ মাসে অবৈধভাবে ইতালিতে সবচেয়ে বেশি প্রবেশ করেছেন বাংলাদেশিরা। ২৮ জুন পর্যন্ত লিবিয়া ও তিউনিসিয়া হয়ে ইতালিতে ঢুকেছেন ২৫,৩৪৫ জন মানুষ, যাদের মধ্যে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা ৫,৩৮২ জন, যা প্রবেশ করা মোট অবৈধ অভিবাসীর ২১%। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধবিধ্বস্ত দেশ লিবিয়ার নাগরিকরা। তিউনিসিয়া থেকে ইতালিতে ঢুকেছেন ৩,২১৯ জন, গিনির ২,০০১ জন, পাকিস্তানে রয়েছেন ৯৭৮ জন। অবৈধ এসব অভিবাসীর মধ্যে ৩,৪১৮ জন অপ্রাপ্তবয়স্ক বলে জানিয়েছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করা অবৈধ অভিবাসীদের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ইতালি থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সজীব আহমেদ রিয়ন। রিয়ন, আমাদেরকে জানাবেন যারা আসলে এই ঝুঁকিপূর্ণ পথে ইতালিতে প্রবেশ করেছেন, তাদের সাথে আসলে ইতালি সরকার কি ধরনের আচরণ করছে। আর আরেকটি বিষয় জানতে চাই, যে সকল বাংলাদেশি সেখানে গিয়েছেন এবং বলা হচ্ছে বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক, তাদের সাথে আসলে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করছে? রাহাত মিনাজ, আপনাকে ধন্যবাদ। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালিতে আসা অবৈধ শরণার্থীর দল গত বছরের তুলনায় এই বছর সেটা কমেছে, কিন্তু বাংলাদেশি যে অভিবাসী প্রত্যাশী যারা আছে তাদের ঢল কিন্তু কমেই বেড়ে গিয়েছে। বলতে গেলে সর্বোচ্চ যেই সংখ্যাটি আসলে প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে বাংলাদেশিদের সংখ্যা প্রায় ৫,৭২৮ জন অভিবাসী আসলে এই ৬ মাসে ইতালিতে প্রবেশ করেছে। সেক্ষেত্রে অভিবাসী যারা অপ্রাপ্ত বয়স্ক যারা আছে তাদেরকে কিন্তু নির্দিষ্ট স্থান আছে, নির্দিষ্ট যে ক্যাম্প গুলো তো আছে, সেই ক্যাম্প গুলোতে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে যেই সুযোগগুলো আসলে দেওয়া দরকার সেগুলো কিন্তু তারা দিচ্ছে। জর্জিয়া মেলোনি সরকার কিন্তু অভিবাসী বিরোধী সরকার থাকলেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার পরেও এই অভিবাসী বিরোধী কোনোভাবেই তিনি রক্ষা করতে পারছেন না। যে এবং বিশেষ করে যেই লাম্পাতুসা, সিসিলিয়া এবং পালেরমোর যেই এয়ারপোর্ট গুলো আছে, সেই এয়ারপোর্টের অভিবাসী যেই হেলিকপ্টার গুলো হেলিকপ্টারের যেই অভিবাসী গুলো উদ্ধার করা হয়, সেই হেলিকপ্টার গুলোকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং গত সপ্তাহে একটি জাহাজকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যাতে কোনো অভিবাসীদের যাতে নির্দিষ্ট স্থান ছাড়া উদ্ধার না করা হয়। তো সব বলে সব মিলিয়ে আসলে অভিবাসীদের সংখ্যা বাংলাদেশিদের বেড়ে যাওয়ার কারণে একটি সংখ্যায় দেখা দিয়েছে। বিশেষ করে বাংলাদেশের সাথে ইতালি সরকারের সাথে একটি সমঝোতা স্মারক বা আলোচনা হচ্ছে যে বৈধভাবে ইতালিতে লোক আনার জন্য। রিয়ন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। চলে যাচ্ছি পরের খবরে। অবৈধ অভিবাসীদের ধরতে চিরুনি অভিযান চালাচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। চলতি মাসের প্রথম 10 দিনে গ্রেফতার করা হয়েছে 67 জন বাংলাদেশি সহ 271 জন বিদেশি নাগরিককে। এছাড়া সেলাঙ্গর রাজ্যের একটি পেট্রোল স্টেশনে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় 12 জন বাংলাদেশিকে। গ্রেফতারকৃতদের বয়স 25 থেকে 35 বছরের মধ্যে। অবৈধ অভিবাসীদের নিয়োগ ও আশ্রয়দাতাদের বিরুদ্ধেও হার্ডলাইনে রয়েছে দেশটির প্রশাসন। কাগজপত্র ছাড়া বিদেশিদের আশ্রয় দেয়া এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দাকে।
মালয়েশিয়ায় সর্বাত্মক এই অভিযানের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে মালয়েশিয়া থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী ওয়াহিদ সোহান। ওয়াহিদ, আমাদের একটু জানাবেন যে আসলে এই যে অভিযান, এই অভিযানে আসলে বাঙালি যারা আছেন, বাংলাদেশি যারা আছেন, তারা আসলে কতটা আতঙ্কগ্রস্ত, আর এখনো পর্যন্ত ঠিক কতজন বাংলাদেশিকে মূলত আসলে আটক করা হয়েছে, এই সংক্রান্ত কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। এই শ্রমবাজারটিতে আমাদের যে সমস্ত আহ, আহ, বৈধ কাগজপত্রহীন প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন, তারা ইতিমধ্যে অনেক বেশি আতঙ্কে রয়েছেন, কারণ মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, একজন যদি অবৈধ অভিবাসী মালয়েশিয়াতে থাকে তাদেরকে আটক করা হবে। আমি যদি আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে থাকি যে 1 জানুয়ারি থেকে ইমিগ্রেশন সর্বমোট 870টি অভিযান পরিচালনা করেছে, তার মধ্যে 4026 জনকে আটক করেছে। এই 4026 জনের মধ্যে 2348 জন বাংলাদেশি রয়েছে। আমি আরেকটা বিষয় আপনাকে বলে রাখি যে আমাদের এই যে অবৈধ অভিবাসীদেরকে যারা কাজ দিচ্ছে, এই কারণেই নিয়োগকর্তা কোম্পানি 42টি নিয়োগকর্তা কোম্পানিকে আইনের আওতায় নেওয়া হয়েছে। আরেকটি বিষয় যদি আমি আপনাকে বলে রাখি যে গত 20 জুন থেকে 11 জুলাই পর্যন্ত আমাদের প্রায় 205 জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। আরেকটি বিষয় আমি আপনাকে যদি বলে রাখি যে এই যে বাংলাদেশিদের অভিযান চলছে বিভিন্ন জায়গায়, তার মধ্যে প্রধান যে সমস্যাটি হচ্ছে সেটি হলো আমাদের যে সমস্ত কর্মী ভাইরা এখানে রয়েছেন, তারা যেই কোম্পানিতে কাজ করার কথা এই কোম্পানিতে কাজ না করে, যেই কোম্পানির নামে ভিসা এই কোম্পানিতে কাজ না করে তারা পালিয়ে যাচ্ছেন, অন্য কোম্পানিতে যাচ্ছেন। সেখানে ইমিগ্রেশন ল অনুযায়ী এটাকে মালয়েশিয়ান ভাষায় কিরজা সালা বলে, যে এই কাজ যদি কেউ করে থাকে তাহলে তাকে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনের দণ্ডবিধি অনুযায়ী তাকে দণ্ডিত করা হবে এবং 10,000 রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা হবে, এবং যেই কোম্পানি তাদেরকে কাজ দেবে তাদেরকে 50,000 রিঙ্গিত পর্যন্ত জরিমানা করা হবে। ওয়াহিদ সোহান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর এর সাথে ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে সময় হলো একটা বিরতির। ফিরছে একটু পরেই আমাদের সাথে। স্বাগত আরেকবার। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। আপনাদের সাথে আছি আমি, রাহাত মিনহাস। মোদি পুতিন বৈঠকের পর ফের আলোচনায় দুই দেশের প্রতিরক্ষা সহায়তার বিষয়টি। বলা হচ্ছে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়া ও অস্ত্র উৎপাদন বাড়াতে ভারতকে কাছে টানতে চাইছে মস্কো, যাতে নাখোশ পশ্চিমারা। যদিও দুই দেশের মধ্যে নতুন কোনো অস্ত্র চুক্তি হয়েছে কিনা সেই বিষয়টি বিস্তারিত কিছু সামনে আসেনি। রাশিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় সফর শেষে নতুন করে আলোচনায় দিল্লি মস্কো সম্পর্ক। তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হয়ে প্রথম বিদেশ সফর হিসেবে কেন রাশিয়াকে বেছে নেওয়া হলো, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে। কারণ হিসেবে সামনে আনা হচ্ছে প্রতিরক্ষার বিষয়টিকে। যদিও দুদেশের মধ্যে নতুন কোনো অস্ত্র চুক্তি হয়েছে কিনা তা নিয়ে বিস্তারিত কিছু সামনে আসেনি। আল জাজিরার তথ্য বলছে 2 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের কারণে প্রায় ভেঙে পড়েছে রাশিয়ার অর্থনীতি। ইউক্রেন যুদ্ধে রাশিয়া গড়ে প্রতিদিন 3 কোটি 20 লাখ মার্কিন ডলার খরচ করছে বলেও এই সংবাদ মাধ্যমে জানানো হয়। পশ্চিমাদের অভিযোগ, যুদ্ধ পরিচালনায় শুরু থেকেই পুতিনকে অস্ত্র সহায়তা করছে উত্তর কোরিয়া ও ভিয়েতনাম। অস্ত্র উৎপাদন বাড়াতে এখন বিকল্প সহযোগী হিসেবে ভারতকে কাছে টানতে চাইছে মস্কো। এরই মধ্যে এ নিয়ে নানা বিবৃতি দিয়েছে পশ্চিমারা। ক্ষোভ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। প্রতিরক্ষা খাতে ভারত ও রাশিয়ার মধ্যে সহযোগিতা বেশ পুরনো। রাশিয়ার সাথে যৌথভাবে 35,000 কালশেনিকভ AK-203 অ্যাসল্ট রাইফেল তৈরি করেছে ভারত। এর বাইরে সুখোই 30 MKI চতুর্থ প্রজন্মের ফাইটার জেট তৈরি ও MiG-29 রক্ষণাবেক্ষণেও একসাথে কাজ করছে দুই দেশ। তাছাড়া রাশিয়া থেকে স্বল্প মূল্যে 1 বছর ধরে জ্বালানি কিনছে ভারত। এতে পশ্চিমারা রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে তা কাটিয়ে উঠতে সাহায্য করছে এটি। পারমাণবিক জ্বালানির বিষয়েও চুক্তি রয়েছে দেশ দুটির। মিলা খন্দকার, চ্যানেল 24। ভারতের ধনকুবের আম্বানির ছেলের বিয়েতে জাঁকজমক উদযাপন ও বিলাসী আয়োজন নিয়ে 2 ভাগে বিভক্ত মুম্বাইবাসী। দেশে লাগাম ছাড়া দারিদ্র্যের সামনে মাথা লিপ্ত এই আয়োজনকে বাড়াবাড়ি হিসেবে দেখছে একটি দল।
এছাড়াও বিদেশি অতিথিদের চাপে সৃষ্ট যানজটে ভোগান্তি বাড়ায় ক্ষোভ ছাড়ছেন অনেকেই। আবার আরেক দলের মতে পরোক্ষভাবে এতে লাভবান হচ্ছে ভারতের অর্থনীতি। ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনিল আম্বানির বিয়ে। বিশ্বজুড়ে ঝড় বইয়ে দেয়া এই আয়োজন ঘিরে মুম্বাইয়ে রীতিমতো তারার মেলা। রণবীর সিং থেকে মহেন্দ্র সিং ধোনি, জাস্টিন বিবার কিংবা হিলারি ক্লিন্টন, বরিস জনসন, কে নেই এই আসরে? জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান নিয়ে বিভক্ত মুম্বাইবাসী। একদল বলছে আম্বানির এই উদ্যোগে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে ভারত, বাড়ছে উপার্জনের নানা খাত। আমি আম্বানির এমন জাঁকজমকপূর্ণ উদযাপনে খুশি। দেশের বাইরে থেকে তারকারা ছুটে আসছেন, এতে পরোক্ষভাবে অর্থনৈতিকভাবে আমরাই লাভবান হচ্ছি। আর একদল শোনাচ্ছেন মুদ্রার অন্য পিঠের গল্প। অক্সফামের তথ্য মতে ভারতে দারিদ্র্য সীমার নিচে বাস করে ৬৭ কোটির বেশি মানুষ, যাদের মধ্যে চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে ৬ কোটির বেশি। কেউ কেউ বলছেন নগরের এক প্রান্তে জাঁকজমক এমন আয়োজন যেন প্রদীপের নিচে অন্ধকারের মতো। তাদের অর্থ খরচ নিজস্ব বিষয়, কিন্তু আমি বলবো এসব বাড়াবাড়ি। তুমি অনেক ধনী, প্রচুর সম্পদ আছে, কিন্তু লোক দেখানোর প্রয়োজন নেই। এই বিলাস দরিদ্রের সহ্যের বাইরে চলে যাচ্ছে। শুধু চোখ ধাঁধানো খরচই নয়, হাজারো বিদেশি ভিভিআইপি অতিথির কারণে মুম্বাইয়ে বেড়েছে যানজট। এ নিয়ে সমালোচনার ঝড় বইছে বিভিন্ন গণমাধ্যমে। মার্চে প্রি ওয়েডিং অনুষ্ঠানে খরচ হয় ১,২০০ কোটি রুপির বেশি। ধারণা করা হচ্ছে এবার বহুগুণে ছাড়িয়ে যাবে এই সংখ্যা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। পাকিস্তানের সামরিক বাহিনী পরিচালিত গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সকে টেলিফোন ও মোবাইল ফোনে আড়ি পাতার আইনি বৈধতা দিয়েছে দেশটির সরকার। বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির আইনমন্ত্রী আজম নাজিম তারার। তিনি জানিয়েছেন, কেবল অপরাধী ও সন্ত্রাস নাশকতার সাথে জড়িত ব্যক্তিদের ফোন ট্র্যাক করতে পারবে গোয়েন্দা সংস্থাটি। এতে জনগণের ব্যক্তিগত গোপনীয়তা যাতে লঙ্ঘন না হয় তা নজরে রাখবে সরকার। তবে এই আইনি বৈধতার বিরোধিতা করেছেন ইমরান খানের নেতৃত্বাধীন বিরোধী দল। আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন তেহরিকে ইনসাফ নেতা ওমর আইয়ুব। এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের আজকের আয়োজনে। সময় হলো আরেকটা বিরতির, ফিরছি একটু পরে। স্বাগত আরেকবার। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। গোটা একটি দেশের পুরুষদের আত্মহত্যার জন্য নারীরা দায়ী শুনতে অবাক লাগলেও এমন কথাই বলছেন দক্ষিণ কোরিয়ার এক রাজনীতিবিদ। এতে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে দেশ জুড়ে। সাম্প্রতিক বছরগুলোতে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়ে যাওয়ায় পুরুষদের চাকুরি ক্ষেত্রে তৈরি হচ্ছে সংকট। সেই সাথে বিয়ের বাজারেও বিবাহযোগ্য মেয়ে পাচ্ছেন না দেশটির পুরুষেরা। এমনটাই দাবি করেছেন দেশটির সিউল সিটির কাউন্সিলর কিম কি ডাক। মানসিক চাপ ও আর্থসামাজিক নানা কারণে বিশ্বের বিভিন্ন দেশের পুরুষদের মাঝে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, যাতে প্রথম সারিতে রয়েছে দক্ষিণ কোরিয়ার মতো উন্নত দেশ। তবে দেশটিতে পুরুষদের আত্মহত্যার জন্য দায়ী করা হচ্ছে নারীদের। সম্প্রতি এমন বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির ডেমোক্রেট পার্টির রাজনীতিবিদ কিম কি ডাক। তার অভিযোগ, সমাজে নারীদের কর্তৃত্ব বেড়ে যাওয়ায় পুরুষদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। সামনে আনেন লিঙ্গ সমতা না থাকার বিষয়টিও। এই রাজনীতিবিদ দাবি করেন, কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়ে যাওয়ায় চাকরি ক্ষেত্রে সংকটে পড়ছেন পুরুষরা। তাছাড়া বিয়ের বাজারেও মিলছে না উপযুক্ত পাত্রী। বিতর্কিত এমন মন্তব্যের জন্য এরই মধ্যে ব্যাপক সমালোচিতও হয়েছেন তিনি। কিমের এই মন্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সিওলের ইয়োনসেই বিশ্ববিদ্যালয়ের মানসিক স্বাস্থ্য বিষয়ের প্রফেসর সং হান। পুরুষদের আত্মহত্যার কারণগুলো নিয়ে বৈজ্ঞানিকভাবে গবেষণার পরামর্শ দেন তিনি। এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তোলেন দেশটির নারীবাদীরাও। বলা হয়ে থাকে, বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়ায় আত্মহত্যার হার সবচেয়ে বেশি। সিউল সিটি কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোর্টে দেখা যায়, অঞ্চলটিতে 2018 সালে আত্মহত্যার চেষ্টা করেন প্রায় 450 জন।
2023 সালে যা বেড়ে দাঁড়িয়েছে 2035 জন। মোর্শেদ শোভন, চ্যানেল 24। গাজায় গেল 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 54 জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও 2 শতাধিক। তাল আল হাওয়া অঞ্চলেও মুহুর্মুহুর আগ্রাসন চালিয়েছে জায়নবাদী সেনারা, এতে নিহত হয়েছেন আরও 30 জন। হামলার খবর এসেছে নুসাইরাত শরণার্থী শিবির থেকেও। এতে 2টি ভবন ধসে প্রাণ গেছে অন্তত 12 জনের। বুধবার রাতে লিফলেট ফেলে গাজা সিটি থেকে আশ্রিত 2.5 লাখ ফিলিস্তিনিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শহরটি ছাড়তে লাখো মানুষের ঢল নেমেছে সড়কে। এদিকে কাতারের দোহায় ফের আলোচনায় বসেছে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা। দ্রুত যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হতে আহ্বান জানিয়েছে মিশর। অতিরিক্ত পর্যটক আগমনে নাকাল বার্সেলোনাবাসী, মানুষের ভিড়ে বেড়েছে আবাসন খরচ। তথ্য বলছে বছর ব্যবধানে নগরটিতে বাসা ভাড়া বেড়েছে 18%। ফলে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ মিছিল করেছেন প্রায় 3000 মানুষ। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ট্যুরিস্ট গো হোম ও বার্সেলোনা ইজ নট ফর সেল ব্যানারে বিক্ষোভকারীদের ছবি। আরও জানাচ্ছেন নাদিয়া ইসলাম তুলি। পর্যটনের জন্য বিখ্যাত স্পেনের শহর বার্সেলোনা। সুন্দর সমুদ্র সৈকত, প্রাকৃতিক সৌন্দর্য, কাতালান সংস্কৃতি, নানা স্থাপত্যের পাশাপাশি বিশ্বখ্যাত ফুটবল ক্লাব থাকায় প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকের আনাগোনায় মুখরিত থাকে এই শহর, যে কারণে প্রতিনিয়তই বাড়ছে এ অঞ্চলের বাড়ি ভাড়া। স্থানীয় কর্তৃপক্ষের মতে গেল বছর প্রায় 12 মিলিয়ন পর্যটক আসে বার্সেলোনায়। আর স্পেনের জাতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট অনুসারে ফ্রান্সের পর এবছরে স্পেন হলো দ্বিতীয় সর্বোচ্চ পর্যটকের দেশ। চলতি মাস পর্যন্ত দেশটিতে বেড়াতে এসেছেন প্রায় 85 মিলিয়ন মানুষ, যে কারণে বছর ব্যবধানে দেশটির বাড়ি ভাড়া বেড়েছে 18%, যাতে ক্ষুব্ধ স্থানীয় জনগণ। আমাদের অর্থনৈতিক পর্যটন নির্ভর হওয়ায় সাধারণ জনগণ আরো দরিদ্র হচ্ছে। বাড়ির দাম ও ভাড়া বাড়ছে, যা আমাদের কাছে সতর্ক বার্তা ও চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। হোটেল রেস্টুরেন্ট ভালো ব্যবসা করতে পারলেও ক্ষতির মুখে সাধারণ মানুষ। বেঁচে থাকার মতো পর্যাপ্ত অর্থ না থাকায় এটি আমাদের জন্য একটি বড় সমস্যা। এমন ঘটনায় ক্ষুব্ধ হয়ে গেল শনিবার 180টি স্থানীয় সংগঠনের প্রায় 3000 মানুষ বিক্ষোভ করেছে বার্সেলোনায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় বিক্ষোভকারীরা ট্যুরিস্ট গো হোম ও বার্সেলোনা ইজ নট ফর সেল নামের ব্যানার নিয়ে স্লোগান দিচ্ছে। এছাড়াও দর্শনার্থীদের উপর রঙিন প্লাস্টিকের পিস্তলে করে পানি ছিটিয়ে প্রতিবাদ করতেও দেখা যায় বেশ কিছু জনসাধারণকে। অবরোধ করে রাখা হয়েছে হোটেল রেস্তোরাঁগুলোকেও। আমরা পর্যটনের বিরুদ্ধে বিক্ষোভ করছি। গেল বছরেও বার্সেলোনা পর্যটকে পরিপূর্ণ ছিল। শুধু পর্যটকদের সেবা দেওয়ার জন্য আমাদের শহর নয়, বরং নাগরিক হিসেবে নিজেদের জন্য ব্যবহার করতে চাই। তথ্য বলছে গেল 10 বছরে বার্সেলোনায় বাড়ি ভাড়া বেড়েছে 68%, আর বাড়ি কেনার খরচ বেড়েছে 38%, যা স্থানীয়দের জন্য বসবাসের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে 2028 সালের মধ্যে 10,000-এর বেশি পর্যটককে অ্যাপার্টমেন্ট ভাড়া নিষিদ্ধ করার কথা জানান বার্সেলোনার মেয়র। 2017 সালেও পর্যটন বিরোধী এমন নীতি চালু করেছিলেন তৎকালীন মেয়র। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডের আজকের আয়োজনে। সপ্তাহের প্রতিদিন বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময়ে চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।